সুমন, এই সুমন, কয়টা বাজে এখনো ঘুমাচ্ছে? এই ছেলের জীবন তো পুরোই অমাবস্যা। কি হইছে? এত সকালে কেউ ডাকে? হারামজাদা, 10টা বাজে। তো কি হইছে? একটু সকাল সকাল উঠলেই তো পারিস। কেন? সকালে উঠলে আমায় কোন দেশের রানীর বর বানাবে? তোর যা কোয়ালিটি, চাকরানিও তোকে বিয়ে করবে না। তোমার ছেলের মতো একটা রাজপুত্র এই এলাকায় আছে নাকি? সেই জন্য তো চাকরানিও বিয়ে করবে না। তিলা তো সকাল সকাল মুডটা খারাপ করে। তোর আবার মুডও আছে? তাই তুই মুডও বলতে পারিস? জানতাম না তো। জীবনে অনেক জুতার পিটুনি খাইছি, মাগার এমন অপমান জীবনে হই নাই। কোন মায়ের লগে দেখা করতে গিয়ে ধরা পড়ে মায়ের খাইছিস? আচ্ছা, আমি কি তোমার নিজের ছেলে নাকি হাসপাতাল থেকে টাকা দিয়ে নিয়ে আসছো? ফালতু কথা বাদ দিয়ে রেডি হয়ে আয়, নাস্তা খাবি। ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। আম্মু আব্বু পাশে বসে আছে আর আমি নাস্তা খাচ্ছি আর মোবাইল কোতাচ্ছি। আজ তো তোমাদের যাওয়ারই কথা, তাই না? কই যাবা আম্মু? শুধু আমি না, তুইও যাবি। আমিও যাব মানে? তুইও যাবি। কিন্তু কোথায়? ও তোকে তো বলাই হয়নি। সামনের সপ্তাহে আমার বান্ধবীর মেয়ের বিয়ে। ভালো কথা, তো যাও। তুইও যাবি। বান্ধবীটা কার? আমার। তো তুমি যাও, আমায় কেন এর মাঝে টানতেছো? বেশি বকবক না করে খেয়ে রেডি হয়ে আয়। যেতেই হবে? আচ্ছা। এরপর দুপুরবেলা আম্মু আর আমি আম্মুর বান্ধবীর মেয়ের বিয়েতে গেলাম। যদিও বিয়ে 1 সপ্তাহ পরে, আমার ইচ্ছেও ছিল না। বিকেলে এসে পৌঁছালাম। আম্মু তো ওনার বান্ধবীকে পেয়ে মহা খুশি। অনেকদিন পর দুইজন একসাথে হয়েছে। আমি যদিও বা তাদের চিনি না, সামনে এগিয়ে আসলাম। আম্মু ওনার বান্ধবী আর যার বিয়ে তার সাথে পরিচয় করিয়ে দিল। শালা সব সুন্দরী মেয়েগুলো এভাবে চলে গেলে আমি কাকে বিয়ে করব? কিরে, দাঁড়িয়ে কি করিস? আয় ভিতরে। না, আমি একটু এলাকাটা ঘুরে আসি। সিগারেট খেতে যাবা, তাই না? ও সিগারেট খায় না। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস, রাস্তা ভুলে যাস না আবার। এলাকাটা অনেক সুন্দর, এজন্য বোধ হয় আন্টির মেয়ে এত সুন্দরী। আমার বয়সের হলে ভালো হতো। আম্মু আমার সাথে বেইমানি করলো। আজ হচ্ছে আম্মুর ওনার বান্ধবীর এত সুন্দরী মেয়ে আছে, আমায় আগে বলেনি। আগে যদি বলতো তবে কি এই মেয়ের বিয়েতে আসতে হতো? বিয়ে করে বাসায় নিয়ে যেতাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি একটা পরী মাটিতে পড়ে আছে। আমি উঠে হাতটা বাড়িয়ে দিলাম। মেয়েটা আমার হাতটা সরিয়ে দিয়ে নিজে উঠে দাঁড়ালো। এই যে। থামেন থামেন, বাসায় আম্মু আছে কিন্তু কোনো বোন নেই, আর চোখে আমি আল্লাহর রহমতে অনেক ভালো দেখি। এবার আপনি বলতে পারেন। মানে কি এসবের? না মানে আপনি তো এখনই বলবেন বাসায় কি মা বোন নেই, চোখে দেখতে পারেন না নাকি, তাই আগে উত্তর দিয়ে দিলাম। ও, তার মানে এইসব শুনতে শুনতে অভ্যস্ত, লুচ্চা কোথাকার। এই যে আমার মতো এত সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখে নিজে উড়ে এসে জুড়ে বসেছেন। মানে নিজে এসে ধাক্কা খেয়ে এখন আমায় লুচ্চা বলা হচ্ছে? তোর কপাল ভালো, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, নয়তো আজ তোর একদিন কি আমার একদিন। মেয়েটা বিড়বিড় করে কি যেন বলতে বলতে চলে গেল। মেয়েটা যাচ্ছে আর বারবার পিছনে ফিরে তাকাচ্ছে। উফ, একটা মেয়ে যে এতটা সুন্দরী হয় সেটা একে না দেখলে জানতে পারতাম না। আর একটু এলাকাটা ঘুরে বাসায় আসলাম। বাসায় এসে গেট দিয়ে ঢুকতে যাব, ঠিক সেই সময় আবার কারোর সাথে ধাক্কা। এবার ধাক্কাটা একটু আসতে লাগলো, তাই পড়ে যায়নি। মাথায় হাত চেপে সামনে তাকাতেই দেখি, আরে এটা তো সেই মেয়েটা। মেয়েটা কিছু বলার আগেই আমি শুরু করে দিলাম। বাহ, ভালোই তো, হ্যান্ডসাম ছেলে দেখছেন তো, তাই পিছু ছাড়ার নামেই নিচ্ছেন না। মানে? মেয়েটা ভাবিনি যে আমি এমন কিছু বলবো। মানে কি? হ্যাঁ, গায়ে পড়ে ধাক্কা খাচ্ছেন, ইচ্ছে করে আবার মানে মানে করা হচ্ছে কি? ধাক্কা লাগার পর যতটা রেগে যায়নি তার থেকে কয়েক গুণ বেশি রেগে গেছে আমার কথা শুনে। সেটা মেয়েটার মুখে তাকিয়ে বোঝা যাচ্ছে। সুমন, আর বেশি কিছু বলিস না, তাড়াতাড়ি পালা, নয়তো তোর গালে ব্যান্ড বাজাবে। আর আপনার সাহস তো কম না, আমার পিছু পিছু বাসায় পর্যন্ত চলে আসছেন। যান, আপনার বাসায় যান। সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? এবার ডোজটা একটু বড়ই দিলাম। কথাটা বলেই আমি তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকলাম।
কারণ আবহাওয়া বিপজ্জনক মনে হচ্ছে। আমি চলে আসার পর মেয়েটা বেশ কয়েকবার ডাকলো পিছন থেকে, কিন্তু আমি শুনেও না শোনার ভান ধরলাম। নতুন জায়গায় কাউকে তো চিনি না, আম্মু যে কই আছে কে জানে। ড্রয়িং রুমে বসে আম্মুকে ফোন দিলাম। হ্যালো আম্মু। বল। কই তুমি? আমি তো বাসায়, তুই কই? আমি তো ড্রয়িং রুমে বসে আছি। আচ্ছা, তুই ওখানেই থাক, আমি আসছি। আমি সোফায় বসে ফোন গুতাচ্ছি। একটু পরে আম্মু আর আন্টি আসলো। কেমন লাগলো আমাদের এলাকা? খুবই ভালো। আমার আব্বুটা যে কেন এই এলাকায় বিয়ে করলো না। এই এলাকায় বিয়ে করলে কি হতো? তুমি জানো এই এলাকার মেয়েরা কতটা সুন্দরী? তো তাহলে আব্বু শ্বশুর বাড়ি এসে আমি আমার শ্বশুর বাড়ি খুঁজতে পারতাম। তাই তোর শ্বশুর বাড়ি খোঁজার শখ হয়েছে? ঠিক তা না, আম্মু একটা কাজ করি। কি কাজ? আব্বুকে এখানে আরেকটা বিয়ে দেই, তাহলে তোমায় কষ্ট করে আমার বউ খুঁজতে হবে না। আমার কথা শুনে আন্টি শব্দ করে হাসতে লাগলো। কিছু মনে করিস না, আমরা এমনই সারাদিন বাসায় ঝগড়া করে দিন কাটিয়ে দিই। আরে না, তোদের ঝগড়া দেখে আমার ভালোই লাগছে। আমারও যদি ওর মতো একটা ছেলে থাকতো। আরে আন্টি সমস্যা নেই, আমি তো আছি, আমার মতো তো আর কেউ নেই। তাহলে এখন থেকে তুই আমার সাথেও ঝগড়া করবি, ঠিক আছে? শুনছি সুখে থাকতে নাকি ভূতে কিলা, আজ সেটা নিজের চোখে দেখলাম। না চাইতেই এমন ব্যান্ডের একটা ছেলে পাইছো তো, তাই বুঝতে পারছো না। ঠিক বলছিস। বা দুজন মিলে এখন আমার ব্যান্ড বাজানো হচ্ছে। সন্ধ্যায় একটা রুমে শুয়ে আছি, হঠাৎ আম্মু নিচে থেকে ডাকলো, তাই উঠে গেলাম। আম্মু আর আন্টি রান্না করছে। আম্মু ডাকলা কেন? এই মরিচ পেঁয়াজগুলো কেটে দে তো। ওকে বলছিস কেন? আমি দিচ্ছি, তুই রুমে যা বাবা। আরে ও সব পারে, তুই তো কাজ কর। সুমন, কিরে হা করে তাকিয়ে আছিস কেন? বুঝলে আন্টি, বাসার সব কাজ আমায় দিয়ে করায়, একটু পার্ট নিলাম। আহারে, তোর আম্মু কি করে? কূটনীতি করে সারাদিন, কিভাবে আমায় আর আব্বুকে জ্বালানো যায় সেই বুদ্ধি করে। কি বলিস? হ্যাঁ, আমার সহজ সরল আব্বুর জীবনটা তেজপাতা বানিয়ে দিছে। আমার কথা শুনে আন্টি আর আম্মু একসাথে হাসতে শুরু করলো। পেঁয়াজ কেটে দিয়ে আবারও যেই রুমে ছিলাম সেই রুমে আসলাম। হাতে পেঁয়াজের গন্ধ লেগে আছে, তাই হাতটা ধোয়ার জন্য বাথরুমে গেলাম। বাথরুমে দরজা খুলতেই আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। ভিতরে কেউ একজন গোসল করছে, মুখে কি যেন দিচ্ছে তাই ফেস বোঝা যাচ্ছে না, তবে আমায় দেখে চিৎকার করলো। এতে বুঝতে পারলাম ওটা একটা মেয়ে ছিল। তাড়াতাড়ি বাথরুমে দরজা লাগিয়ে দিয়ে আমি রুম থেকে বের হয়ে আসলাম। এখন ছাদে দাঁড়িয়ে আছি। এটা আমি কি দেখলাম? না, আমি কিছু দেখিনি। আমি ভালো ছেলে, আর আমার তো কোনো দোষ নাই, কারণ আন্টি আমায় ওই রুমে বিশ্রাম নিতে বলছে। আমি কিছু জানি না বাবা, তবে মেয়েটাকে সে যাই হোক না কেন তাতে আমার কি, নিজে বাঁচলে বাপের নাম। একটু পরে কেউ একজন ছাদে আসলো। আমি শিওর এটা বাথরুমে গোসল করা ওই মেয়েটা। এসে আমার পিছনে দাঁড়িয়ে, আপনার সাহস তো কম না, আপনি সোজা আমার বাথরুমে ঢুকে পড়েছেন। সরি, আমি ইচ্ছে করে করিনি এমন। আর আপনি কে? হ্যাঁ দেখি, এইদিকে ঘুরেন। এইবার পিছনে ফিরে মেয়েটার দিকে তাকালাম। আমায় দেখে মনে হয় মেয়েটার পায়ের রক্ত মাথায় উঠে গেল, আর এইদিকে ভয়ে আমারও হাঁটু কাঁপুনি শুরু হলো। এই জায়গায় আসছি থেকে এই মেয়ের সাথে ঝামেলা লেগেই আছে। সুমন, এবার আর তোর রক্ষা নেই, তুই তো গায়া বেটা। তোর তো সাহস কম না, তুই আমার বাথরুমে? কিন্তু আমি কিছু দেখিনি। মানে? আপনি তো গোসল করছিলেন আর তখন আমি ঢুকে পড়ি, কিন্তু আমি কিছু দেখিনি। আর যদি দেখেও থাকি কাউকে বলবো না, সত্য কথা। তার মানে তুই বল, কি দেখেছিস? বলতেই হবে। মানে কি দেখছিস বল? ওই তো যা দেখার তাই। যা দেখার তাই মানে? রাগলে আপনাকে শেওড়া গাছের পেতনির মতো লাগে। কি বললি? দাঁড়া। আশেপাশে লাঠি খুঁজতে শুরু করলো। সুমন, নিজের জীবন বাঁচাতে চাস তো ভাগ। ওই কই যাস? দাঁড়া বলছি। আমায় আর কে পাই, এক দৌড়ে পগার পার। দৌড়ে রান্নাঘরে আসলাম। কিরে, এইভাবে দৌড়াচ্ছিস কেন? অনেকদিন সকালে হাঁটতে যাওয়া হয় না তো, তাই একটু দৌড়ে নিলাম। আচ্ছা দেখ তো লবণ ঠিক হয়েছে কিনা। কই দাও দেখি। আমি লবণ দেখার জন্য আগালাম, এমন সময় মেয়েটা পিছন থেকে এসে আমায় মারতে শুরু করলো। কি করছেন? লাগছে তো। কিরে, তুই ওকে মারছিস কেন? সেটা পরে বলবো, আগে বলো এই বেয়াদবটা কে? তোর সুলতানা আন্টিকে তো চিনিসই, ওর ছেলে। কি রে, তুই আবার কি বেয়াদবি করছিস? কি যে বলো না আম্মু, আমি কত ভদ্র ছেলে, আমি বেয়াদবি করতেই পারি না। আর যদি বিশ্বাস না হয় তাহলে ওনাকে জিজ্ঞেস করে দেখো।
তোমার ছেলে কোনো বেয়াদবি করছে কিনা। আমি জানি মেয়েটা কিছু বলবে না, তাই ওকে দেখিয়ে দিলাম। ও কিছু বলবে না। তুমি বলো তো মা, কি করছে এই হারামজাদাটা? ও আমার রুমে ঢুকছিল। মিথ্যা কথা, শুধু রুমে ঢুকছিলাম নাকি? তো আর কি করছিস? কিছু করেনি আন্টি। আমি ওকে তোর রুমে বিশ্রাম নিতে বলছিলাম, আর তুই তো বাসায় ছিলি না, কখন আসলি? মেয়েটা আর কিছু না বলে চলে গেল। সত্যি করে বল তো কি করছিস? আমি না হয় মিথ্যা বলবো, কিন্তু মেয়েটা তো মিথ্যা বলবে না। শুনলাই তো, কিছু করিনি। তোমার কাছে থাকাই যাবে না, খালি উল্টা পাল্টে প্রশ্ন করো। আন্টি তুমি কি করছো? আম্মুর কাছে থেকে আন্টির কাছে আসলাম। দেখতেই তো পারছিস। মেয়েটা কে গো? আমার ছোট মেয়ে। বলেনি তো যে তোমার ছোট মেয়ে আছে, সেটাও আবার পরীর মতো। বললে কি হতো? সেটাই তো। আচ্ছা, তুমি আমার মতো একটা ছেলে চাও, তাই না? কেন? একটু আপডেট হওয়া যায় না? এই বয়সে কি আর তোমার ছেলে হবে? আর যদি ভুল করে হয়েও যায়, সেটা তো আমার মতো হবে না। সো আমাকে জামাই বানায় নিলেই তো হয়, সব সমস্যার অবসান। এটা কি আপডেট টেকনিক নাকি, যে মেয়ের পরিবর্তে মেয়ের মাকে পড়াচ্ছিস? তোরা দুজন বিড়বিড় করে কি বলিস রে? সেটা তোমার না জানলেও চলবে, এটা আমাদের সিক্রেট ব্যাপার। ও, রাতে খেতে বসেছি সবাই, সেখানে আপু আন্টির সবার সাথে পরিচয় হলো। আন্টির স্বামী আরো বেশি রোমান্টিক মনে হচ্ছে, কিন্তু আন্টির ছোট মেয়েটা এখনো আসেনি। তাচ্ছু, দেখ তো তাঞ্জু এখন আসছে না কেন? ও আচ্ছা, তার মানে ওই পরীর নাম তাঞ্জু। আচ্ছা, দেখছি। আপু, আমি থাকতে তুমি কষ্ট করতে যাবে কেন? তুমি বসো, আমি নিয়ে আসছি। নিয়ে আসতে পারবা? ও কিন্তু খুব জেদি। এই ব্যাপার, না আসলে কোলে করে নিয়ে আসবো, যদি পারমিশন দেয় আঙ্কেল। দেখিস আবার ফালাই দিস না। ওকে। আমি এখন তাঞ্জুর রুমের সামনে নক করব নাকি না? না বাবা, নক না করে ঢুকে পড়ে আবার দেখা যাবে ভিতরে কি না কি করছে। দরকার নেই। মেয়ে আই আসবো? না। কেন? কোনো বেয়াদবকে আমি আমার রুমে অ্যালাউ করি না। আপনি কি আমায় অপমান করার চেষ্টা করছেন? আপনার কি মনে হয় আমি আপনাকে অপমান করার চেষ্টা করছি? তো ডিরেক্ট অপমান করছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি অপমান বোধ করলাম না। আজব মানুষ তো। খেতে রাখছে, চলেন। আমি যাব না। ওকে, কোনো সমস্যা নেই। আমি রুমের ভিতর আসলাম, দেখি ও মনে হয় পড়ছে, কিন্তু আমি তো আবার আজব মানুষ, তাই ওকে কোলে তুলে নিলাম, নিয়ে নিচে আসলাম। কতগুলো যে মাইর হজম করতে হলো আল্লাহ ভালো জানে। আমি তাঞ্জুকে কোলে করে নিয়ে নিচে আসলাম। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তাঞ্জুকে নামিয়ে দিলাম। আব্বু, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? ওকে কিছু বলো। আঙ্কেলের থেকে পারমিশন নিয়েই আপনাকে কোলে নিছি। মানে? আমি তো ভাবছিলাম তুই মজা করছিস। আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু ও যে সত্যি কোলে নিবে ভাবিনি। আমি তো বললাম যে যদিও না আসে তাহলে কোলে করে নিয়ে আসবো। বলছিস জন্য কি সত্যি সত্যি কোলে নিবি তুই? তুমি তো জানোই আমি যেটা বলবো সেটা করবই। কিছু মনে করিও না, তুমি বসো, খেয়ে নাও। খাবো না আমি। তাঞ্জু চলে যাচ্ছে। এই যে দাঁড়িয়ে পিছনে তাকালো। এত কষ্ট করে 80 কেজি ময়দার বস্তা তুলে নিয়ে আসলাম, আর আপনি না খেয়ে চলে যাচ্ছেন। হে ইউ, 80 কেজি ময়দার বস্তা কাকে বললেন আপনি? আমি তো আপনাকে বলিনি, এখন এসে খেয়ে নেন। আমি খাবোই না, আমি গেলাম আম্মু। তাহলে আবার গিয়ে কোলে করে নিয়ে আসবো কিন্তু, আর এবার কিন্তু ফেলাই দিব। সো এসে খেতে বসুন। তাঞ্জু আর কিছু না বলে বসে পড়ল। আমার মেয়েটা এত ভদ্রভাবে বসলো, ভাবা যায়? তুমি কি বলতে চাচ্ছ? আমি অভদ্র? আমি সেটা তো বলিনি, তোকে তো খাবার টেবিলে পাওয়াই যায় না। আরে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি যতদিন আছি ওনাকে 3 বেলায় খাবার টেবিলে পাওয়া যাবে। তাঞ্জু আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলল। কি আর বলবে, বকা দিচ্ছে নিশ্চয়ই। আর সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। খাওয়া শেষ করে সবাই সবার রুমে গেল। আমায় একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে না গিয়ে ছাদে আসলাম। একটু আন্টি আমায় ডাকতে ডাকতে ছাদে চলে আসলো। তুই এখানে আর আমি তোকে রুমে খুঁজছি। তাই
হঠাৎ এত খোঁজাখুঁজি কেন? দরকার আছে। তার আগে বল, তুই ছাদে কি করিস? রুমে একা একা ভালো লাগে না, তাই ছাদে এসে তারা গুনি। অনেক তারা গুনছিস। এখন একটা কাজ করতে পারবি? কি কাজ? তাঞ্জু ইংরেজিতে কি যেন একটা বুঝছে না, একটু বুঝিয়ে দিতে পারবি? কোন ক্লাসে পড়ে? এইবার ইন্টার পরীক্ষা দিবে। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়, দেরি করিস না। আচ্ছা, আমি আর কিছু সময় ছাদে থেকে নিচে চলে আসলাম। আসবো? কেন? আজব তো, কেন মানে কি? কেন মানে আপনি আসবেন কেন? আন্টি বলল আপনি নাকি কি যেন বুঝতে পারছেন না, তাই জন্য। আমি কোনো বেয়াদবের থেকে বুঝে নিতে চাই না। ও আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আমার রুমে এসে শুয়ে মোবাইল গুতাচ্ছি। অদ্ভুত মেয়ে, ওর সাথে কি এমন করলাম যে ও আমায় বেয়াদব বলল? যা বলে বলুক, তাতে আমার কি? কি রে, তোকে কি বললাম? আন্টির কথায় ফোনটা রেখে আন্টির দিকে তাকালাম। ও তুমি? হ্যাঁ বলো। তোকে যে বললাম ওকে একটু দেখিয়ে দিতে। আমি তো দেখিয়ে দিতে গেছিলাম, কিন্তু ও তো বলল ওর লাগবে না। তুই আয় আমার। আমি আন্টির সাথে তাঞ্জুর রুমে আসলাম। কি রে, তুই তো একটু আগেই বলি কেউ দেখিয়ে দিলে ভালো হতো, তাহলে এখন আবার কি হলো? আমি কোনো বেয়াদবের থেকে দেখিয়ে নিতে চাইনি। বেশি কথা না বলে যা যা সমস্যা আছে ওকে বল, ও যতটা পারে দেখিয়ে দিবে। সুমন, তুই বস এখানে। আচ্ছা। আন্টি চলে গেল, এখন তার কোনো উপায় নাই, তাই বাধ্য হয়ে খাতা নিয়ে এসে বসালো। আমি সুমন। তো আমি কি করব? আমি এখানে আপনার সাথে পরিচিত হওয়ার জন্য বসিনি। ও হ্যাঁ, তাই তো, সরি ভুলে গেছিলাম। তো কি কি সমস্যা আপনার? সবগুলো আইটেম ফার্স্ট ইয়ারে করছি, এরপর তেমন প্র্যাকটিস করা হয়নি। নোট খাতাটা একটা ফ্রেন্ড নিয়ে গেছে, আর এদিকে কাল পরীক্ষা আছে। প্রথমে ভাবছিলাম পড়াবো না, মজা নিব, কিন্তু কাল যেহেতু পরীক্ষা আর ওকে খুব চিন্তিত লাগছে, তাই মজা নিয়ে মন চাচ্ছে না। আর চিন্তায় মেয়েটার মুখটা চুপসে গেছে। মেয়েরা সচরাচর এমনই হয়, সামান্য পরীক্ষা নিয়ে এরা যে পরিমাণ চিন্তা করে, আমরা ছেলেরা বিসিএস পরীক্ষায়ও এতটা চিন্তা করি না। 2 দিন পর আপনার বোনের বিয়ে, আর আপনি পরীক্ষা নিয়ে চিন্তা করছেন? আমি হলে পরীক্ষাই দিতাম না। তাঞ্জু আমার দিকে তাকালো, ওর চোখের ভাষা স্পষ্ট বোঝা যাচ্ছে আমার কথা বলা ও পছন্দ করছে না। তাহলে কি আর্টিকেল থেকে শুরু করব, নাকি প্রিপোজিশন বা অন্য কিছু শুরু করব? আপনার যা ইচ্ছে, আসছে বড় টিচার হতে। বিড়বিড় করে বলল। আমি যদিও শুনলাম, কিন্তু ওদিকে গুরুত্ব দিলাম না। আমরা ক্লাস 10-এ ইন্টারের ইংলিশটা শেষ করি, এরপর ফার্স্ট ইয়ারে স্যার সবগুলো আইটেমের কম বেশি শর্ট নিয়ম শিখিয়ে দেয়। আমি তাঞ্জুকে সেই সব নিয়মগুলো বুঝিয়ে দিলাম। ওকে বোঝাতে কখন যে একটা বাজলো বুঝতেই পারিনি। এগুলো কি মাথায় থাকবে? হ্যাঁ। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও ভালো স্টুডেন্ট, আর সুন্দরী মেয়েরা সবসময় ভালো স্টুডেন্টই হয়। এই জন্য রোগী চিকিৎসা করার জন্য হাসপাতালে না গেলেও ডাক্তার নার্সকে দেখার জন্য ঠিকই যায়। তাহলে আমি এখন আসি, আল্লাহ হাফেজ। আমার মুখের দিকে তাকিয়ে আছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলুন। পরীক্ষা কখন? দুপুরে। তাহলে এখন ঘুমিয়ে পড়ুন, আপনার জন্যই ভালো হবে। আমি ও রিপ্লাইয়ের অপেক্ষা না করেই চলে আসলাম। যদিও বা আমরা ছেলেরা কখনো পরীক্ষার আগের রাত ছাড়া পড়তে বসিনি, কিন্তু মেয়েরা এতটা চাপ নিতে পারবে না। দেখা যাবে সারা রাত বই পড়ে পরীক্ষায় গিয়ে নাক ডাকছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। আমার মুভি দেখার সময়টা মাঝখান থেকে ফিনিশ হয়ে গেল। কি আর করার, সুন্দরী মেয়ের পাশে কিছু সময় কাটাতে গেলে একটু তো ত্যাগ স্বীকার করতেই হবে। তাঞ্জু আর আমি সুন্দর একটা রাস্তা দিয়ে হাঁটছি, তাঞ্জুর হাত আমার হাতে। হঠাৎ করে আমি ওকে টান দিয়ে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। কিছু সময় আমার বুকে মুখ লুকিয়ে থাকলো। হঠাৎ আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় দিল। সাথে সাথেই আমি চমকে উঠলাম। তার মানে আমি এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। যাই হোক, ভাগ্য ভালো এটা স্বপ্ন ছিল, নয়তো এতক্ষণে আমার 12টা বাজিয়ে দিত। যে লেভেলের ডাইনি, পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখি 10টা বাজে। এটা কি হলো? 10টা বাজে, অথচ এখনো কেউ আমায় ডাকেনি। আম্মু ভালো করেই জানে আমি একটু জমিদার টাইপ। বাসায় তো এমনিতেই 10টার আগে আমার সকাল হয় না। উঠে ফ্রেশ হয়ে ভিটামিন ডি নেওয়ার জন্য ছাদে আসলাম, কিন্তু আজ আকাশটা একটু মেঘলা। ছাদে এক পাশে 2টা মেয়ে দাঁড়িয়ে কি যেন করছে। একটা তো তাঞ্জু, অন্যটাকে যাই হোক না কেন তাতে আমার কি,
আর চোখে তাকিয়েছিলাম, তাই বুঝতে পারলাম তানজু মেয়েটাকে আমার দিকে দেখিয়ে দিয়ে কি যেন বলল। এটাই একটা সুযোগ, গিয়ে কথা বলে আসি। মেয়েটাকে আমায় দেখিয়ে দিয়ে আবার অন্যদিকে মুখ ফিরালো। আমায় নিয়ে কথা হচ্ছে বুঝি? পিছনে থেকে হঠাৎ করে কথা বললাম, এই জন্য একটু চমকে গেছে। আপনি আপনি এখানে কেন? আমায় নিয়ে কথা বলছেন, তাই জন্য শুনতে আসলাম। কি বলছেন? আমাদের কি আর কাজ নেই যে আমরা আপনাকে নিয়ে কথা বলবো? আমায় নিয়ে কথা বলাটাও তো একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনি নিজেকে কি ভাবেন যে সবাই আপনাকে নিয়ে কথা বলবে? আমি নিজেকে অনেক কিছু ভাবি, অনেক বড় কিছু, অনেক ভালো, হ্যান্ডসাম ইত্যাদি। নিজের ঢোল নিজে পিটাইতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? নিজের ঢোল নিজেকেই পিটাইতে হয়। আর উল্টো পাল্টা বলার জন্য তো আপনার মতো দুষ্ট প্রতিবেশীর তো অভাব নেই। কি বললেন? ও, কানেও সমস্যা আছে? আমি তো ভাবছিলাম শুধু মাথাটা একটু গরম। যাই হোক, বাসায় কি সব সমস্যার কথা জানে? না জানলে আমি জানিয়ে দিব, সমস্যা নেই। আমি আপনাকে ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার দায়িত্ব। তানজুকে থামিয়ে দিয়ে বললাম, বাই দা রাস্তা, আমি সুমন। তানজুর পাশের মেয়েটাকে বলে হাত বাড়িয়ে দিলাম। আমি মেঘা। তুই ওনার সাথে হ্যান্ডশেক করলি কেন? সবাই কি আপনার মতো গাইয়া নাকি? কি বললেন? আমি আস্তে আস্তে, কেউ শুনে নিবে। আর হ্যাঁ, আপনার হাসিটা অনেক সুন্দর। যদি ভাবেন লাইন মারছি তাহলে সেটাই ভাবতে পারেন, কিন্তু সত্যি বলতে আমি ভয় পাই না। তানজু হয়তো আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই আমি চলে আসলাম। তবে বুঝতে পারছি ও ওর বান্ধবীকে খুব বকাবকি করছে। আমি সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ একসাথে করি, তাই আমারটা হয় ব্রাঞ্চ। খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিচ্ছি। আম্মু রুমে আসলো। আসুন আসুন, একটু দর্শন দিন। খাওয়া করছিস? প্রায় 1টা বাজে। এক্ষুনি জিজ্ঞেস করছে খাইছে নাকি। আল্লাহ, তুমি মনে উঠাই নাও, নয়তো রশি ফালাও, নিজেই উঠে যাই। তোর তো সকাল শুরু হয় 12টায়, তো আমার কখন বলা উচিত? সেটাও ঠিক বলছো। তো কই ছিলা সকাল থেকে? তাসুর সাথে পাশে ওদের একটা বাগান আছে, সেখানে গেছিলাম। ও আচ্ছা। আম্মু আর আমি গল্প করছি, এমন সময় আন্টি রুমে আসলো। মা ছেলে মিলে কি গল্প করছিস? আমার আব্বুকে কেমন পটাইছে সেটাই শুনতেছি। কেন, তুমিও শুনবা নাকি? তোর আম্মু আব্বুর শুরু থেকে শেষ আমি জানি, আমার আর জানা লাগবে না। তোর কি এখন কোনো কাজ আছে? ওর আবার কাজ? সারাদিন খাওয়া আর ঘুমানো ছাড়া ওর কোনো কাজ নেই। তাহলে তাঞ্জুকে একটু এগিয়ে দিয়ে আয়, ওর নাকি লেট হয়েছে। তোর আঙ্কেল কি যেন কাজে ব্যস্ত, তাই তোকে যেতে বললো। বাহ, এখন থেকে জামাইকে সব দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ। বেশি বকবক না করে গিয়ে দিয়ে আয়। আমার তো সমস্যা নেই, কিন্তু তোমার মাইয়া যাইব কি মন লাগে? তুই আবার বরিশাল হইলি কবে? হেইয়া মনও তুমি বুঝবা না। বুঝতেও চায় না, তাড়াতাড়ি আয়, ও নিচে বসে আছে। ওকে। আমি রেডি হয়ে নিচে আসলাম। আমায় দেখে সাপের মতো ফুসছে, মনে হচ্ছে এই বুঝি ছোবল খাই। তাঞ্জু, সুমন তোকে এগিয়ে দিয়ে আসবে। আমি ওর সাথে যাব না। তোর আব্বু কাজ করছে, তাই ওকে যেতে বললাম। আমি হেঁটেই যাব। অলরেডি 1:30 পার হয়েছে। 2টায় পরীক্ষা, যেতে পারবেন তো? কোনো উপায় না দেখে তানজু আমার সাথে যেতে রাজি হলো। ঠিক আছে, আমি যাব, তবে রাস্তায় আমার সাথে কোনো কথা বলা যাবে না, আর বাইকের হার্ড ব্রেক করা যাবে না। শুনলি তো কি বললো? আমার কানে কোনো সমস্যা নেই, সব কিছু শুনি। ওকে ব্রেকে পা দিবই না। আর বাকি রইল কথা বলা। তো আমি পারলে রাস্তার পাশে কলা গাছের সাথে কথা বলবো, তবুও আপনার মতো ইয়ের সাথে না। ইয়ে? ইয়ে মানে কি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন আসেন। আজ আসি আগে, তারপর আব্বুর হচ্ছে। রাগ করে হনহন করে বেরিয়ে গেল। আন্টি, আপনার জামাই আর মেয়ে শর্ট ড্রাইভে যাচ্ছে, দোয়া করেন। তাড়াতাড়ি যা, ফাজিল একটা। আমি বাইক চালাচ্ছি আর তানজু পিছনে বসে আছে। ইস, যদি আমার কাঁধে বা কোমরে ধরতো তাহলে কতই না রোমান্টিক কাপড় লাগতো। শালীর মনে কোনো রস নেই। থুক্কু, হেঁটি তো আমার বউ লাগে। পিছনে বসে আছে, কোনো কথা বলছে না, শুধু মাঝে মাঝে ডান দিকে বাম দিকে বলে পথ দেখাচ্ছে। কেমনটা লাগে? সামনে একটা স্পিড ব্রেকার। আমায় মাথায় হালকা একটু দুষ্টুমি চাপলো। আমি স্পিড ব্রেকে কোনো প্রকার চাপিয়ে দিইনি। তানজু আর আমার মাঝে প্রায় 4 আঙ্গুল দূরত্ব ছিল। ও ছিটকে এসে আমার গায়ের উপর পড়ল। এটা কি করলেন? আমি আবার কখন কি করলাম? আপনি ওখানে ব্রেক করলেন না কেন?
আপনি তো ব্রেক করতে নিষেধ করছেন। ও, এর মানেটা এটা ছিল তাহলে? মানে কি? কিসের মানে কি ছিল? আপনি ভালো করে জানতেন রাস্তায় স্পিড ব্রেকার আছে, আর তাই জন্য আমায় ব্রেক করতে নিষেধ করছেন, যাতে সেই সুযোগে আপনি আমার সাথে ধাক্কা লাগতে পারেন। বুঝি তো, সবই বুঝি। শুনুন, আপনি শুনুন, আমার দেহ মন সব আমার ভালোবাসার জন্য, আপনি ভুলেও নজর দিবেন না। আমি আপনার মতো। আমার মতো কি? আমার মতো ছেলেকে এতদিন মনে প্রাণে চেয়ে এসেছেন? আমার বইয়েই গেছে। তাহলে কি? হ্যাঁ, আমি আপনার মতো ফালতু ছেলে কখনো দেখিনি। তাই বুঝি এই ফালতুর থেকে সাহায্য নিতে হচ্ছে? আপনি বাইক থামান, আমি নেমে যাব। হ্যাঁ, আমায় তো পাগলা কুত্তায় কামড়ে দিছে যে আমি আপনাকে নামাই দেই আর আপনি গিয়ে আন্টিকে বলেন, এরপর আমি বকা শুনি। কোনো দরকার নেই। আর কতদূর সেটা বলেন। আজব গ্রহের প্রাণী আপনি, মানব পর্যায়ে পড়েন না আপনি। আমি জানি তো আমি মানব পর্যায়ে পড়ি না, সেই জন্যই আমি তো মহামানব। হাসবেন না, আমার গা জ্বলে যায়। তাহলে গায়ে পানি ঢেলে দিব কি? এইখানে দাঁড়ান। তাহলে এখানেই পরীক্ষা। তানজু নামলো বাইক থেকে, আর আমিও বাইকটা ঘুরিয়ে নিলাম। আর পানি ঢেলে দিবেন মানে কি? ভিজে শরীরে আপনাকে অনেক সুন্দর লাগে, কথাটা বলেই আর কে আমায় পায় হাতের কাছে পেলে শিওর আজ আমার 40-এর তারিখ ঠিক করে ফেলতো। তবে বাসায় না জানি কি করে। আমি বাসায় এসে রুমে যাচ্ছি, দেখি আন্টি রান্না করছে। আন্টি একা একা রান্না করছো যে, আম্মু কই? ঘুমাই। ও আচ্ছা, আমি আসবো সাহায্য করতে। আয়। আমি রান্নাঘরে আসলাম, আন্টিকে টুকিটাকে সাহায্য করছি। তুই তো অনেক লক্ষ্মী ছেলে, সব কাজ পারিস। এই জন্যই তো বলছি জামাই বানাই নাও, তোমার মেয়ের কপাল খুলে যাবে। হঠাৎ আমার মেয়ের পিছনে পড়লি কেন? মনে ধরছে শাশুড়ি আম্মা। ওই হারামজাদা, আমি তোর শাশুড়ি লাগি? এখন হয়তো লাগো না, কিন্তু পরে তো ঠিকই শাশুড়ি হবা। আহারে, ছেলের শখ কত। শুধু শখ না, তোমার মেয়েকে বিয়ে করে তোমার শাশুড়ি বানাবো। তুই কি সিরিয়াস? তো কি মজা মনে হচ্ছে? অবশ্যই আমি সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার মেয়েকে পটাতে পারিস তাহলে তোর সাথেই তানজুর বিয়ে দেব। সত্যি? ওকে, ডান। ওকে, এই কথা তুই আর আমি ছাড়া কেউ যেন না জানে, এটা সিক্রেট মিশন। ওকে। তোর যদি কোনো সাহায্য লাগে তাহলে বলবি আমায়। আমার থেকে তো দেখি তোমার ইন্টারেস্টই বেশি, তাই নাকি? হ্যাঁ, তোর আম্মু আমার বান্ধবী, আর তোর সাথে যদি আমার মেয়ের বিয়ে দেই তাহলে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে যাবে। আর তাছাড়া তুই ছেলে হিসেবে তো। থাক থাক, আর পাম মারতে হবে না, বুঝতে পারছি আমি। কিন্তু আমার মনে হয় না তুই পটাতে পারবি। মেয়ে না পটুক, মেয়ের মা তো পটে গেছে, এইবার মেয়ের বাবাকে পটাবো, তারপর মেয়ে। কথায় কথায় এভাবে হাসবি না তো। কেন, হিংসা হয়? আমার মতো হতে চাও? কাজ নেই তো আমার, যা ফ্রেশ হয়ে খেতে আয়। রুমে এসে ফ্রেশ হয়ে এসে খাওয়া করে আবার রুমে এসে মোবাইল চাপা শুরু করলাম। বেশ কিছু সময় মোবাইল চাপার পর মোবাইলটা বুকের উপর রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে খুব চেঁচামেচির শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। কি রে, কি হলো আবার? বউ কি পালানো নাকি? আন্টি আমার রুমে এসে ঢুকলো। আন্টি, কি হয়েছে? ফাজিল ছেলে, তুই তানজুকে কি বলেছিস? আমি কখন, কোথায়? আমি তো কিছু বলিনি। তাহলে ও এত রেগে গেছে কেন তোর উপর? আমি কি জানি? তুই কিছু জানিস না? এবার ঠেলা সামলা, আসতেছি তোর রুমে একটু পরে। আজ তোর 12টা বাজিয়ে দিব। সেটা না হয় দেখা যাবে, বউয়ের রাগ কন্ট্রোল করতে হবে, সেটা এখন থেকে প্র্যাকটিস করে রাখা ভালো। অনেক রেগে আছে, উল্টো পাল্টে কিছু বলিস না কিন্তু। আন্টি চলে গেল। আমি বসে বসে তানজুকে কন্ট্রোল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। একটু পরে তানজু আমার রুমে আসলো। তুই আসার সময় আমায় কি বলেছিলি? হ্যাঁ, কেন শোনেননি? আর যদি আমার সাথে কখনো বেয়াদবি করিস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। সেটা না হয় পরে বুঝবো, কিন্তু আমায় এটা বলুন তো, কারো পারমিশন ছাড়া তার রুমে আসা এটা কি বেয়াদবি নয়, নাকি এটা ডিজিটাল ভদ্রতা? এটা আমার বাসা, আমি যখন খুশি যে রুমে ইচ্ছে যাব, তাতে কার কি? ও তাই বুঝি? ঠিক আছে, থাকুন আপনার রুমে। আপনি যখন বের হয়ে যাবেন তখন আমায় বললেন। মানে? আর কিছু না বলে চলে আসলাম ছাদে, কারণ আমি যতই কথা বলবো ও ততই ঝগড়া করার জন্য লাফালাফি করবে। সো দরকার নেই। তানজু আমার পিছনে পিছনে ছাদে আসলো। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, তাই জন্য কি আমার পিছনে পিছনে ঘুরতে হবে নাকি? আরে বাবা, আপনাদের বাসাতেই তো আছি, যখন খুশি রুমে এসে দেখে যাইয়েন, তবুও এখন পিছনে পিছনে ঘুরবেন না। মানুষ শুনলে এসব নিয়ে কি কম কথা বলবে বলুন?
তাঞ্জুর দাঁত কটমট শব্দ করছে। রাগ মনে হয় হাই লেভেলে উঠে গেছে। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোকে আমি পরে দেখে নিব। ফোনে কি একটা ছবি তুলে দিব? আমার কথার কোনো উত্তর না দিয়ে নিচে চলে গেল। যাক বাবা, কোন রকম হাফ ছেড়ে বাঁচলাম। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি ছাদে দাঁড়িয়ে গুনগুন করে গান বলছি। সেই সময় আন্টি আসলো। কি রে, কি বললো? তোমার মেয়ের সাহস আছে আমায় কিছু বলবে? তাই না? হ্যাঁ। আর জামাইকে কেউ কখনো কিছু বলতে পারে বলো? তোদের বিয়ে দিলে তোরা তো সারাদিন রাত শুধু ঝগড়াই করবি। আরে না, রোম্যান্সও করব। নয়তো তোমার নাতি নাতনির মুখ কেমনে দেখবা? লজ্জা শরমের মাথাকে ধুয়ে খাইছিস? ধোয়ার সময় নাই, তাই না ধুয়ে খেয়ে নিচ্ছি। এখন বল, তুই ওকে কি বলছিস? তেমন কিছু না, কিন্তু যেটা বলছি সেটা বলা যাবে না। সিগারেট, থুক্কু, সিক্রেট। তুই আমার মেয়েটার পিছনে লাগছিস কেন বলতো? আমার বইয়ের পিছনে আমি লাগছি, তাতে তোমার কি? যা শুরু করছিস এতে আর বউ বানানো লাগবে না। কেন? পটাতেই পারবি না। তোমার মেয়ের উপর তোমার ভরসা না থাকতে পারে, কিন্তু আমার উপর আমার ভরসা আছে। আর না পটাতে পারলে তোমার মেয়েকে যেখানে খুশি বিয়ে দিও, সমস্যা নেই। তো তুই এখানে কি করিস? দাঁড়িয়ে আছি, দেখতেই তো পাচ্ছ। তো তোমার গুণধর বান্ধবী কই? চলো। আন্টি আর আমি নিচে আসলাম। আম্মু বসে টিভি দেখছে। মহিলাদের তো এই একটাই কাজ, সিরিয়াল দেখা। তুমি কি আমায় সিরিয়াল দেখার জন্য নিয়ে আসলা? না, বস, গল্প করি। কি গল্প করব? এর থেকে তুমি সিরিয়াল দেখো, আমি রুমে যাই। আচ্ছা। আমি রুমে আসলাম। এরপর শুধু একবার বের হয়ে রাতের খাওয়া করে আবার রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মোবাইল গুতাচ্ছি। সেই সময় আম্মু আসলো। আসেন আসেন। যাই হোক, অবশেষে আপনার দেখা মিলল। কি করিস? ঘোড়ার ঘাস কাটি। কাটবা? তুই কাট, আমার ঘোড়া নাই। শুনলাম একা একা নাকি বিয়েও ঠিক করে ফেলছিস। কে বলল? কে আবার? আমার বান্ধবী। পছন্দ করিস নাকি? মনে ধরছে একটু। তাহলে ওর আব্বুর সাথে কথা বলে বিয়ে ঠিক করে রাখি। আমারও বাসায় একা একা ভালো লাগে না। বিয়ে দিলে আমারও গল্প করার মানুষ হবে। আর বউটাকে পালবে কে? ভরণ পোষণ দিবে কে? তোমার ছেলে তো টোটো কোম্পানির মালিক। তোর বাপ আছে কি করতে? তোর বাপ ভরণ পোষণ দিবে। কিন্তু আমি তো প্রেম করে বিয়ে করব। মানে আগে আমি তাঞ্জুর সাথে প্রেম করব, তারপর বিয়ে করব। তাহলে আর বিয়ে করতে হবে না তোকে। কেন? তোর যা কোয়ালিটি, জীবনে ওর সাথে প্রেম করতে পারবি না। হইছে, থাক। তোমার আর মন ভাঙতে হবে না, নিজের কাজ করো। তাঞ্জুকে তোর সাথে কিন্তু ভালোই মানাবে। বানরের গলায় মুক্তোর মালা। অপমান করলা তো? ওকে, আমিও অপমান বোধ করলাম না। আমার শাশুড়ি আর আমার বউয়ের শাশুড়ি দুজনেই রাজি, শুধু বউটাকে রাজি করার পালা। জীবনেও পারবি না। সারাদিন ঝগড়া করলে কোনো মেয়ে তোকে ভালোবাসবে? সেটা তোমায় চিন্তা করতে হবে না। আচ্ছা, ঘুমাও, আমি গেলাম। আম্মু চলে গেল। এত সহজে সবাই মেনে নিবে সেটা ভাবিনি। তবে যাকে নিয়ে এত কিছু, সেই তো কিছু জানে না। পরে তাঞ্জু রাজি না হোক, শেষে সব শেষ হয়ে যাবে। কোনো মেয়েকে যে এত তাড়াতাড়ি আমার ভালো লেগে যাবে সেটা কোনো দিন ভাবিনি। কিন্তু এখন তো তাঞ্জুর কথা ভাবতেও ভালো লাগে। কিন্তু দেখা হলে যে কথা বলতে যাব, ঠিক তখনই ঝগড়া শুরু হয়ে যায়। এইভাবেই কেটে গেল 2-3 দিন। পরশুদিন বিয়ে, আর আমাদের মাঝে ঝগড়াটা বেড়েই যাচ্ছে। আমি এখন তাঞ্জুর চোখের বালি হয়ে গেছি। ভাবতেই ভালো লাগে। আমায় দেখলেই তাঞ্জু জ্বলতে শুরু করে। এই কয়দিন তাঞ্জুর সাথে রোজ আমাকে যেতে হতো। যদিও বা ও যেতে চাইতো না, কিন্তু আমি জোর করে নিয়ে যেতাম। বুঝতে পারলাম রাস্তায় তাঞ্জুকে একটা ছেলে বিরক্ত করে। আমার আবারও এই জিনিসগুলো খুব বাজে লাগে। এলাকায় ইফটিজার পেটানোর জন্য আমাদের গ্রুপটা ফেমাস। গতকাল ছেলেটাকে হালকার উপর ঝাপসা একটা থ্রেট করে আসছি। বলছি আর কোনোদিন যদি তাঞ্জুকে ডিস্টার্ব করতে দেখি তবে সোজা পুলিশের কাছে নিয়ে যাব। পাল্টা উত্তরে আমায় জিজ্ঞেস করছিল আমি তাঞ্জুর কে হই। সুযোগ পেতেই বলে দিছি আমি ওর হবু স্বামী। আজ আবার তাঞ্জুকে পৌঁছে দিতে যাচ্ছি।
সারা রাস্তায় আমি বকবক করি, ও কোনো কথা বলে না। হঠাৎ দেখি রাস্তায় পুলিশ কাকুরা লাইসেন্স চেক করছে। আমার কাছে না আছে ড্রাইভিং লাইসেন্স আর না আছে গাড়ির কাগজ। আজ তো গায়া বেটা, এবার পালাবি কই? আজ গাড়ি পুলিশকে দিয়ে হেঁটে হেঁটে বাসায় যেতে হবে। শালা শ্বশুর মশাই বাইক চালাতে দিল, কিন্তু লাইসেন্স দিল না। এখন তো ঘুরিয়ে যাওয়াও যাবে না, ক্রিমিনাল মনে করবে। কি হবে সেটা পরে দেখা যাবে। পুলিশ কাকু আমাদের বাইক থামালো। লাইসেন্স দেখি। স্যার, লাইসেন্স তো নেই। লাইসেন্স নাই আবার পিছনে মেয়ে নিয়ে ঘোরা হচ্ছে? তানজু পিছনে থেকে নেমে পুলিশের কাছে গেল। আঙ্কেল, আমায় একটা সাহায্য করবেন? হ্যাঁ বলুন। আমি এই ছেলেটাকে চিনি না, জোর করে আমায় বাইকে উঠাইছে। আমি উঠতে চাইনি। রোজ আমায় বিরক্ত করে রাস্তার পাশে দাঁড়িয়ে। প্লিজ আঙ্কেল, আমায় সাহায্য করুন। ওর জন্য আমি বাসা থেকে বের হতে পারি না। আমি তানজুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। তাহলে এই ব্যাপার, তুমি চিন্তা করো না। ইফতিজারকে কিভাবে ঠিক করতে হয় ভালো করে জানা আছে। তুমি যাও, আমরা দেখছি। স্যার, দেখবেন নেক্সট টাইম যেন আমায় আর বিরক্ত না করে। ও আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাতেই ভয় পাবে। ওর সেই ব্যবস্থাই করব। ধন্যবাদ আঙ্কেল। তানজু চলে গেল। আমি তানজুর দিকে শুধু তাকিয়ে আছি, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি মুগ্ধ হয়ে দেখছি আর ভাবছি, কাল যাকে ইফতিজারের হাত থেকে বাঁচালাম, আজ সেই আমায় ইফতিজার বানিয়ে দিল। কিরে, একে তো লাইসেন্স নেই, দুই আবার ইফতিজার। দেখে তো মাশাআল্লাহ হিরোর মতো, চরিত্র এমন কেন? চল থানায় গিয়ে তোর খেদমত করবো এখন। আমি কিছু বলছি না। তানজু চলে যাচ্ছে, আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। কারণ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কাউকে অপরাধী বানাতে এই প্রথম এত কাছ থেকে দেখলাম। আর বাকি রইল পুলিশকে বোঝানো। ফাঁকা রাস্তায় যদি একটা ছেলে একটা মেয়ের কাপড় ছিঁড়ে দেয়, তাহলে পুলিশ এসে ছেলেটাকে ধরে নিয়ে যাবে। আবার যদি মেয়েটা নিজেই নিজের কাপড় ছিঁড়ে বসে থাকে, তবুও পুলিশ এসে ওই ছেলেটাকেই ধরে নিয়ে যাবে। তাই কিছু বলার থেকে নির্বাক হয়ে শুধু দেখাটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। ভাবতেই খুব খারাপ লাগছে যে একজন ইফতিজার হিসেবে আজ পুলিশের হেফাজতে আমি। তবে একটা জিনিস বুঝতে পারলাম, ঝগড়ার মাঝে লুকিয়ে থাকা ভালোবাসাটা সবাই দেখতে পায় না। শুধু ভাবছি তানজু এটা করতে পারলো, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। কিন্তু বাস্তবতা সবসময় নির্মম সত্য হয়। পুলিশ আমায় কলার ধরে টেনে নিয়ে গাড়িতে উঠালো। একজন পুলিশ আমার বাইকটা নিয়ে থানায় গেল। আমি কিছু না বলে শুধু বসে বসে ভাবছি, যদি এই কথা বাইরে কেউ জানতে পারে, তবে আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। এতদিন আমাদের জন্য এলাকার মেয়েদেরকে কেউ বাজে কথা বলতে সাহস পাইনি, আর আজ সেই আমি ইফতিজার থানায় আসলাম। আমায় কারাগারে রাখা হলো কিছু সময়। এখানকার যিনি প্রধান কর্মকর্তা, তিনি নাকি বাইরে গেছে। উনি আসলেই আমার নামে কেস ফাইল করা হবে। একটু পরে উনি আসলো, সবাই স্যালুট করছে। আমি পিছনে ফিরে দাঁড়িয়ে আছি। উনি কারাগারের সামনে আসলো। কাকে ধরে এনেছো? এই ছেলেটাকে স্যার। অপরাধ কি? ইফতিজার। কি? তাহলে ও এখনো দাঁড়িয়ে আছে কিভাবে? এই হারামজাদা, পাট নিয়ে পিছনে ঘুরে আছিস, এদিকে তাকা। আমি পিছনে ফিরে তাকালাম। আমায় দেখে প্রধান কর্মকর্তা অবাক হয়ে গেল। আমিও ওনাকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ তিনি আমার বন্ধুর বড় ভাই। সুমন, তুমি? রাজভাইয়া, তুমি এখানে? আমি তো এখানেই এখন, কিন্তু তুমি? এই, ওকে বের করে আমার রুমে নিয়ে আসো। কিন্তু স্যার, ওর বিরুদ্ধে তো ইফতিজিং এর অভিযোগ আছে। যাদের কারণে এলাকার মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারে, তারা আর যাই হোক ইফতিজিং করতে পারে না। যেটা বলছি সেইটা করো। ইয়েস স্যার। একজন পুলিশ আমায় বের করলো। আমি বের হয়ে রাজভাইয়ার রুমে আসলাম। বসো। একটা চেয়ারে বসলাম। এখন বলো, এসবের মানে কি? এরপর আমি ভাইয়াকে সবকিছু বললাম। চলো, আমি তোমার সাথে যাব। কেন? ওই মেয়েকে মানহানির মামলায় ধরে নিয়ে আসব। না ভাইয়া, তবে যদি একটা হেল্প করতে তাহলে খুব ভালো হতো। হ্যাঁ বলো তুমি। অবশ্যই করব। এই ঘটনাটা দয়া করে কাউকে বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে। তুমি কি এখন চলে যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার কার্ডটা নিয়ে যাও, দরকার হলে ফোন দিও। আচ্ছা ভাইয়া। ভাইয়ার কার্ডটা দিয়ে আমি বাইকটা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বিকেলটা শেষের দিকে। বাইক চালাচ্ছি আর শুধু তানজুর কথাই ভাবছি। একা একা মুচকি হাসছি। আমার এটা ভালো অভ্যাস কি মন্দ অভ্যাস সেটা জানি না, তবে দুঃখ পেলে বা কষ্ট পেলে আমার খুব হাসি পায়। হয়তো এতে করে আশেপাশের মানুষদের থেকে নিজের কষ্টটা লুকিয়ে রাখা যায়। সন্ধ্যার পর বাসায় ফিরলাম। বাসায় ঢুকতেই দেখি তানজু মহা আনন্দের টিভি দেখছে। আমি তানজুকে আর কিছু না বলে রুমের দিকে যেতে রাখলাম। তানজু একবার আমার দিকে বিরক্তিসূচক দৃষ্টিতে তাকিয়ে আবারও টিভির দিকে মন দিল। কিরে, কই ছিলি সারাদিন? কই আর থাকবে,
হয়তো কোনো মেয়ের পিছনে ঘুরতে গিয়ে পুলিশের দৌড়ানি খেয়ে বাসার রাস্তা ভুলে গেছিল। আমি তাঞ্জুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম। এই তো এদিকেই, তোমাদের এলাকাটা ঘুরে দেখলাম একটু। ও আচ্ছা, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। যা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। পুলিশের ডান্ডা খেয়ে পেট ভরেনি বুঝি? বিড়বিড় করে বলল। আমি পাশে ছিলাম জন্য শুনতে পেলাম। আন্টি একটু দূরে, তাই হয়তো শুনতে পাইনি। আচ্ছা আন্টি। আন্টি আবার নিজের কাজে মনোযোগ দিল। আমি এই সুযোগে তাঞ্জুর হাত ধরে টেনে ওকেও রুমে নিয়ে আসলাম, কারণ আমি যে রুমে থাকি সেখানে সচরাচর সবাই যাতায়াত করে, কিন্তু এই রুমে কেউ আসে না তেমন একটা। আমি তাঞ্জুকে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলাম। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আন্টি আবার নিজের কাজে মনোযোগ দিল। আমি এই সুযোগে তাঞ্জুর হাত ধরে টেনে ওকেও রুমে নিয়ে আসলাম, কারণ আমি যে রুমে থাকি সেখানে সচরাচর সবাই যাতায়াত করে, কিন্তু এই রুমে কেউ আসে না তেমন একটা। আমি তাঞ্জুকে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলাম। এই কুত্তা, দরজা বন্ধ করলি কেন? তাঞ্জুর গালে সজোরে একটা থাপ্পড় দিলাম। তাঞ্জু থাপ্পড়টা খাওয়ার পর আমার কাছে আসলো আমায় মারার জন্য। আমি ওকে ধাক্কা দিয়ে খাটের উপর ফালাই দিলাম। আমি ওকে আর কিছু না বলে দরজা খুলে বাইরে চলে আসলাম। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে ছাদে চলে আসলাম। আমার আগেই তাঞ্জু ছাদে এসে দাঁড়িয়ে আছে। নিজেকে বোঝালাম ওকে থাপ্পড় দেওয়া উচিত হয়নি, ও না হয় ভুলে এই একটা ভুল করে ফেলেছে, তাই জন্য আমার এতটা রেগে যাওয়া ঠিক হয়নি। তাঞ্জু, আমি খুবই সরি। আমি হঠাৎ করে কথা বলাই তাঞ্জু একটু চমকে গেল, কিন্তু একটু নড়ে আবার আগের মতোই দাঁড়িয়ে রইল। আমি রাগের মাথায় তোমায় থাপ্পড়টা দিয়েছি। আসলে আমি কখনো এমন সিচুয়েশনের মুখোমুখি হইনি। জীবনে আজ পর্যন্ত কোনো মেয়েকে বিরক্ত করিনি, কিন্তু তুমি আমায় একজন ইফটিজার বানিয়ে দিলা। জানো, তুমি আমায় ইফটিজার বানিয়ে দিচ্ছ, এতে আমার তেমন কোনো দুঃখ নেই, কিন্তু এই কথাটা যদি আমার পরিবার জানতো তাহলে তারা কতটা কষ্ট পেত সেটা কি একবারও ভেবে দেখেছো? আমি এই পর্যন্ত বলে থেমে গেলাম। ভেবেছিলাম হয়তো তাঞ্জু কিছু একটা বলবে, কিন্তু না, তাঞ্জু কিছুই বলল না, এমনকি পিছনে ফিরেও তাকালো না। আবার আমি বলা শুরু করলাম, আমি মানছি আমি তোমার সাথে সবসময় ঝগড়া করি, কিন্তু তুমি কি এটা বুঝতে পারোনি যে আমি তোমার সাথে কেন এত ঝগড়া করি? হয়তো তোমার বোঝার বাইরে এটা। যাই হোক, তুমি যখন এতটাই বিরক্ত ছিলে আমার উপর, তাহলে একবার বলেই দিতে, আমি নিজে থেকে তোমায় বিরক্ত করা ছেড়ে দিতাম। তাই জন্য এসব করতে হতো না। তুমি জানো তোমায় বিরক্ত করতে আমার খুবই ভালো লাগে, আর বিরক্তির সময় তোমার মুখের মাঝে যে বিরক্তিকর ছাপটা পড়ে সেটা আমার খুবই ভালো লাগে। তুমি যখন এতটাই বিরক্ত আমার উপর, তাহলে আজকের পর থেকে তোমায় আর বিরক্ত করব না, পারলে ক্ষমা করে দিও। আমি আর কিছু না বলে চলে আসলাম। রুমে শুয়ে আছি, হঠাৎ আম্মু এসে খাওয়ার জন্য নিচে ডেকে গেল। আম্মু, কিছু বলবি? আমি কাল চলে যাব। চলে যাবি মানে কি? আমার একটা খুবই জরুরি কাজ আছে, আমাকে কাল যেতেই হবে। কিন্তু প্লিজ। আম্মু আর কিছু না বলে চলে গেল। আমিও উঠে যেতে আসলাম, যদিও বা কোনো ইচ্ছে ছিল না। সবাই খেতে বসে গেছে। কি হলো, আজ তুমি নিজে পেছনে পড়লে কেন জানি? এমনিতেই আঙ্কেল। আয় তাড়াতাড়ি। আমি এসে খেতে বসলাম। আমার ঠিক সামনের চেয়ারে তাঞ্জু বসা। কিরে, তোর কি মন খারাপ? কই না তো, আমি তো ঠিকই আছি। ও নাকি কাল চলে যাবে। কি বলিস? বিয়ের তো আর মাত্র একদিন। ওর নাকি কি জরুরি কাজ আছে। তোর আবার কি কাজ আছে রে? আছে একটা কাজ, আর কাজটা থাকলে কি আমি যেতাম? তোমার সাথে যে ডিলটা হয়েছিল সেটা পূরণ করতে হবে না, কিন্তু কাজ পড়ে গেল তাই যেতে হবে। তুমি গেলে তো অর্ধেক আনন্দ মাটি হয়ে যাবে। আরে না, কি যে বলো না, আমি গেলে আনন্দ আরো বৃদ্ধি পাবে। কখন যাবি? কাল সকালেই। বিয়ের দিন কিন্তু অবশ্যই আসার চেষ্টা করবা। খাওয়া শেষ করে রুমে এসে কিছু সময় থেকে আবার ছাদে আসলাম। কেন জানি না, কোথাও থাকতে ইচ্ছে করছে না। রুমেও ভালো লাগছে না, ছাদেও ভালো লাগছে না। কারো পায়ের শব্দ শুনে পিছনে তাকালাম। তাঞ্জু ছাদে আসলো। ওকে দেখে আমি রুমের দিকে পা বাড়ালাম। চাইলে থেকে যেতে পারেন। যেখানে তোমার উপস্থিতি কারো বিরক্তির কারণ, সেখানে না থাকাই শ্রেয়। আর কিছু না বলে তাড়াতাড়ি করে চলে আসলাম রুমে। মেয়েটাকে এই কয়েকদিনে অনেক ভালোবেসে ফেলেছি মনে হচ্ছে, কিন্তু যে ভালোবাসা আমি তাকে অর্পণ করি সে সেই ভালোবাসা বোঝার ক্ষমতাই রাখে না। তাই আমার ভালোবাসা আমার মনের গহীন খুঁটুরিতেই বন্দী হয়ে থাক। আমি রুমে শুয়ে আছি। শুয়ে থাকতেও বিরক্ত লাগছে। আসলে যখন একটা মানুষ নিজেই নিজের উপর বিরক্ত, তখন তাকে সবকিছু বিরক্ত মনে হয়। দরজায় কেউ নক করলো। মাথা তুলে দেখলাম আন্টি। আসো, ফর্মালিটিস মেনটেন করতে হবে না,
তোমাদের তো বাসা, যখন খুশি আসবা। আন্টি এসে আমার পাশে বসলো। কি হয়েছে তোর? কই কিছু না তো। তাহলে চলে যাচ্ছিস কেন? আমার একটা জরুরি কাজ আছে, আর আমি এসব বিয়ে, বৌভাত, বার্থডে অনুষ্ঠানে খুবই কমই যাই। তাই জন্য তুই আমার মেয়ের বিয়েতে থাকবি না? আমি আসার চেষ্টা করব। এখন ঠিক আছে? তুই থেকে গেলেই তো হয়। কাজটা খুবই দরকার আন্টি। আমি তোকে আর কিছুই বলবো না। যদি তুই বিয়েতে না থাকিস তাহলে আমি আর তোর সাথে কথা বলবো না, মনে রাখিস। আন্টি আমার পাশ থেকে উঠে চলে গেল। আমি পিছন থেকে বেশ কয়েকবার ডাকলাম, কিন্তু শুনলই না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুধু আম্মুকে আর আন্টিকে বলে চলে আসলাম আজ তাসুর বিয়ে। সকালবেলা থেকে আন্টি, আঙ্কেল, আম্মু সবাই অনেকবার ফোন দিছে, কিন্তু কারো ফোনই রিসিভ করলাম না। শুধু আব্বুকে ফোন করে বললাম আমায় যেন ফোন না দেয় কেউ, আমি ব্যস্ত আছি। ও হ্যাঁ, গতকাল আমি আসার পর আব্বু গেছে। আমাদের বাসা থেকে তানজুদের বাসায় যেতে 3 ঘন্টা সময় লাগে। ফোনটা বন্ধ করে শুয়ে থেকে সারাদিন কাটিয়ে দিলাম। যদিও আমি আসছি শুনে বন্ধুরা অনেকবার ফোন করে ডাকলো, কিন্তু আমি বের হইনি। বিয়ের পরের দিন আব্বু আম্মু বাসায় চলে আসলো, আর আমি তো আগেই আসছি। বেশ কিছুদিন বাসায় বসে শুয়ে কাটিয়ে দিলাম, কিন্তু না, এইভাবে তো আর থাকা যায় না। আর না যে আমি প্রেমে চাকা খেয়েছি, আমি কাউকে ভালোবেসেছি আর সে আমার অনুভূতি বুঝতে পারেনি। সিদ্ধান্ত নিলাম এভাবে আর না, আবার আগের মতোই হয়ে যেতে হবে। তবে প্রথম অনুভূতি তো একটু কষ্ট হবে ভুলতে, কিন্তু অসম্ভব নয়। আর আমি তো ওর সাথে প্রেম করিনি, তাই ওকে মাথা থেকে ফেলে দিয়ে আবার আগের মতো বন্ধুদের সাথে আড্ডা, ভার্সিটি এসব নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এইভাবেই কেটে গেল অনেক দিন। মাঝে মাঝে আন্টির সাথে কথা হতো, তবে অনেক দিন থেকে আন্টির সাথেও কথা হয় না। আর তানজু, ওকে তো অনেক আগেই মাথা থেকে ঝেড়ে ফেলেছি। যে আমার সম্মান নিয়ে খেলতে পারে, সে আমার মন নিয়েও খেলতে পারে। তাই তাকে মন কেন, মনের আশেপাশেও রাখা উচিত নয়। রেডি হচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিতে যাব, এমন সময় আব্বু ডাকলো। আব্বু ডাকলা? কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু বাইরে যাব। ও, একটা কাজ করতে পারবে? হ্যাঁ বলো। আমাদের বাসায় একজন মেহমান আসবে, তুমি তাকে বাস স্টপ থেকে নিয়ে আসতে পারবা? হ্যাঁ অবশ্যই, আর আমিও তো ওইখানে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে। ও আর কিছুক্ষণ পর আসবে। আচ্ছা। বাস স্টপে সাকিবের বাসা। আমরা সচরাচর সাকিবের বাসার ছাদে বসে আড্ডা দেই, আর এখান থেকে পুরো বাস স্টপটা সুন্দরভাবে দেখা যায়। কি রে, তোর সেই মেয়ে কখন আসবে? আমি কি জানি? যখন আসবে তখন আব্বু ফোন দিয়ে জানাবে। ও আচ্ছা, তো ও তোকে চিনবে কেমনে? বলে দিব যে বুকের মাঝে একটা তিন আছে, আমার সেটা দেখে যেন চিনে নেয়। বুকের মাঝে তিল কি সবার জন্য উন্মুক্ত নাকি? জি না বস, এটা স্পেশাল মানুষের জন্য। ও তুই বুঝবি না। দোস্ত, তোর বোঝাবুঝি তুই তোর কাছে রাখ। ওই দেখ, একটা সুন্দরী মেয়ে। তুই দেখ, তোর তো আর কাজ নেই। একবার দেখ তো, তারপর তুইও চোখ সরাবি না। কই দেখি। মেয়েটার দিকে তাকাতেই আমি 440 শখ খেলাম। এটা তো তানজু। তাহলে কি আব্বু একেই নিয়ে যেতে বলেছে আমায়? আমি আম্মুর নাম্বারে ফোন দিলাম। আম্মু, যে মেয়েটা আজ আমাদের বাসায় আসবে সেটা কি তানজু? হ্যাঁ। কেন, আসছে কি? হ্যাঁ। তোকে সারপ্রাইজ দিব, এই জন্য বলিনি। তুই ওকে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় আয়। আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। সাকিবকে নিয়ে পাঠিয়ে দিচ্ছি, বাই। কি? এই শোন। ফোনটা কেটে দিলাম। মেয়েটা অনেক সুন্দরী, তাই না? হ্যাঁ। মেয়েটাকে নিয়ে আমাদের বাসায় ছেড়ে আসতে পারবি? কি বলিস? তার মানে এটাই সেই মেয়ে? হ্যাঁ, পারবি কিনা সেটা বল। কি যে বলিস না, তুই কোনো কথা বলবি, আমি সেটা রাখবো না। সেটা কি হয় বল? পাবনা দিয়ে এই নে বাইকের চাবি, গিয়ে রেখে আয়। দোস্ত, হেতির লগে আমার সেটিং করাইয়া দিবি? আমি পারবো না, বাইক দিচ্ছি, যেতে যেতে যদি পটাতে পারিস তো পটাই দে। সাকিব গেল। বন্ধু এক আজব জিনিস, এদের যদি সুন্দরী মেয়ের সন্ধান দেওয়া যায় তবে এরা মাথায় তুলে নাচবে। সাকিব গিয়ে রেখে আসলো। আমি সাকিবের ছাদে বসেছিলাম। একটু পরে রাকিব, হাবিব, মারুফও আসলো। এরপর সবাই মিলে আড্ডা দিয়ে আমি রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই তানজু এসে দরজা খুলে দিল। আমি দেখেও না দেখার ভান করে ভিতরে আসলাম। আজ এত দেরি হলো যে? একটা কাজ ছিল তাই। ফ্রেশ হয়ে আয়, খাবার বেড়ে দিচ্ছি। খাবো না, ক্ষুধা পাইনি। রুমে চলে আসলাম। তানজুর দিকে তাকানো যাবে না, তাকালে আমি আবার আগের মতো হয়ে যাব। কারণ মানুষের মন কুত্তার লেজের মতো সোজা হয় না। নিজের যেটাতে ক্ষতি হবে মনটা সেটাতেই বেশি আগ্রহ দেখাবে। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি, এমন সময় তানজু আসলো। আন্টি আপনার জন্য দুধ পাঠালেন। কারো রুমে আসতে হলে যে অনুমতি নিতে হয় সেটা জানেন না? আর এটা অবশ্যই আপনার বাসা নয় যে আপনি যখন খুশি যেই রুমে ইচ্ছে হয় ঢুকে যাবেন। সরি। আর শুনুন,
এটা নিয়ে যান, আমি খাবো না। কেন খাবেন না? আমার ইচ্ছে করছে না, আমি খাবো না। আর কিছু? তানজু আর কিছু না বলে দুধের গ্লাসটা নিয়ে চলে গেল। তানজুর সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি, খুব খারাপ লাগছে আমার এখন। কিন্তু কি করব, স্বাভাবিকভাবে কথা বললে তো আমারই সমস্যা হবে। এর থেকে ভালো ওকে এড়িয়ে চলা। ও যে কয়দিন আমাদের বাসায় থাকবে, সে কয়দিন সকালে বের হবো, আসবো রাতে, তাহলে তো সব ঝামেলা মিটে যাবে। কাল থেকে এটাই করব। তানজু দুধের গ্লাসটা নিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার পর আমি উঠে ছাদে আসলাম। ও হ্যাঁ, আমার একটা খরগোশ আছে, ওর নাম পিউ। আমি রাতের বেলা সাধারণত ছাদে এসে ওর সাথে গল্প করি। যদিও বা পিউ কথা বলতে পারে না, কিন্তু আমি মনে হয় ওর বোনের ভাব বুঝতে পারি। পিউকে কোলে নিয়ে বসে আছি আর গল্প করছি। আচ্ছা পিউ, বলো তো মানুষ ভালোবাসে কেন? মানুষকে যখন সুখে থাকতে ভূতে সুরসুরি দেয়, মানুষ তখন ভালোবাসে। কি রে, আজ তোদের টপিক কি ভালোবাসা? তুমি কখন আসলা? এই তো এখনই এসে তোদের গল্প শুনছি। এটা ঠিক না, চুপি চুপি অন্যের কথা শুনতে হয় না। তুই কি তানজুকে কিছু বলেছিস? কই না তো। তাহলে তোর রুম থেকে বের হওয়ার পর থেকে মন খারাপ করে বসে আছে। কে কখন মন খারাপ করবে, কি কারণে করবে, সেটা কি আমি জানবো নাকি? পিউ তুই কিছু বল। হয়েছে, আর পিউকে জিজ্ঞেস করতে হবে না। রাত হয়েছে, রুমে যা, নয়তো পেতনি এসে তুলে নিয়ে যাবে। গেলে তো ভালোই হতো, পেতনিকেও দেখা হতো। আমি গেলাম। আম্মু কিছু বলবি? তানজু কতদিন থাকবে এখানে? কতদিন কি, ও তো এখন থেকে এখানেই থাকবে। এখানে থাকবে মানে কি? ও তো আমাদের এখানে ভার্সিটিতে ভর্তি হয়েছে, তাই আমাদের বাসায় থেকে ভার্সিটি করবে। কেন, ওদের ওইখানে ভার্সিটি ছিল না? আরে বাবা, এখানে চান্স পাইছে তাই এখানে ভর্তি হবে, আর এখানে ভর্তি হলে ভালোই হবে। কেন ভালো হবে কেন? ওদের ওইখানে নাকি কিছু ছেলে ওকে বিরক্ত করে। আবার সেই বিরক্ত কেস? কিছু বললি? কই না তো, তারপর বলো। আর এখানে ভর্তি হলে তো কেউ বিরক্ত করবে না, বর বাড়ির বউ বাড়িতেই থেকে যাবে। বাড়ির বউ? কি হলো, এভাবে হাসছিস কেন? কিছু না, এমনি হাসি পেল কেন জানি। আর হ্যাঁ, তোমার বান্ধবীর মেয়ে তো অনেক সুন্দরী, এখানে বিরক্ত করবে না কেন? এখানে যারা বিরক্ত করে তারা সবাই তো তোদের গ্রুপটাকে ভয় পায়। কেন, আমরা বাঘ না ভাল্লুক? দূর, তোর সাথে এত কথা বলতে পারবো না, আমি গেলাম। আম্মু চলে গেল। দেখলি পিও, যার মনের কোনেও আমার জন্য একটু ফিলিংস নেই, আমার পাগলি মা তাকেই বাড়ির বউ ধরে বসে আছে। চল, আজ অনেক হয়েছে, ঘুমাই গিয়ে। রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আব্বু বসে আছে। আব্বু, আম্মু কই? তানজুকে নিয়ে ভার্সিটি গেছে। এত সকালে? তোমার কাছে সকাল আছে, কিন্তু অনেকের কাছে এখন দুপুর প্রায়। ঘড়িতে তাকিয়ে দেখে 11:30 বাজে। রুমে এসে ড্রেস চেঞ্জ করে পিউকে খাবার দিয়ে বের হলাম। আসার সময় যদিও আব্বু খেয়ে বের হতে বলল, কিন্তু ক্ষুধা নেই বলে চালিয়ে দিলাম। চলে আসলাম সাকিবের ছাদেই। কিছুদিন ধরে কেউ ভার্সিটি যায় না, আসলে সবগুলো স্কুল ফ্রেন্ড একসাথে হলে যা হয় আর কি। একজন যে পথে যাবে, বাকি সবাই তার পিছনে পিছনে। কিরে, আজ এত দেরি করলি যে? বাসায় পরীর মতো সুন্দরী মেয়ে থাকলে কি আর বাইরে আসতে মন চায়? মানে কি? ওর কথা বাদ দে তো। আচ্ছা, আমি কি মিথ্যা বললাম? তোর বাসায় সুন্দরী মেয়ে নেই? আছে তো। কস কি মাইয়া, হি ডাকেডা? ওই যে কিছুদিন আগে যে মেয়েটার কথা বলছিলাম। তার মানে আমাদের ভাবি? ভাবি মানে? তোর বউ তো আমাদের ভাবি হবে, তাই না? দেখ ভাই, নিশা আমাদের ভাবি কারণ ও হাবিবের গফ, শ্রাবণী আমাদের ভাবি কারণ ও সাকিবের গফ, কিন্তু তানজু আমাদের থুক্কু তোদের ভাবি নয়, কারণ ও আমার গফ না। জিএফ না তো কি হয়েছে, জিএফ হইয়া যাব। আচ্ছা, মেয়েটা কতদিন থাকবে এখানে? আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে। তুমি তো মামা, এখন ওডিআই খেলবা তাহলে? তুই প্রেম কইরা তোর গফটারে দে। ওডিআই কেন, ডিরেক্ট T20 ম্যাচের ট্রফি তোর হাতে ধরে দিবনি। আমার গার্লফ্রেন্ড মানে তোর ভাবি, আর ভাবির দিকে নজর দিতে নেই, বুঝছ? ভুল বললি, তুই তো আমার ভাই, তাই তোর বউ মানে আমার বউ, আর আমার বউ মানে তোর ভাবি। হঠাৎ আম্মু ফোন করে বলল বাসায় যেতে, তাই সবাইকে বিদায় জানিয়ে বাসায় আসলাম। বিকেলে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দেখি আম্মু আর তানজু লুডো খেলছে। বাহ, আগে আমায় ডাকতো, এখন আর ডাকেও না। খেলার সাথী পাইছে তো, দেখবো কয়দিন থাকে এই সাথী। আমি ওদের সাথে কোনো কথা না বলে বাইরে বের হলাম। আমার সব বন্ধুর বাসা এক জায়গায়,
কিন্তু আমার একার বাসায় আলাদা জায়গা। এলাকায় বেশি একটা বের হওয়া হয় না। বাইরে বের হয়ে কিছু পথ হাঁটার পর দেখি এলাকার ছেলেগুলো ক্রিকেট খেলছে। আমিও তাদের সাথে ক্রিকেট খেলে সন্ধ্যায় বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে ছাদে আসলাম, কারণ সন্ধ্যার এই আবহাওয়াটা খুবই ভালো লাগে। মন ভালো করে দেওয়ার জন্য বেস্ট একটা সময়। তবে একাকী সময় কাটাতে হবে। একাকী সময় কাটানোর জন্য এটাই উপযুক্ত সময়। হঠাৎ পিছনে কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। মনে হয় আম্মু আসছে। কি করছেন? তানজুর কণ্ঠ শুনে পিছনে ঘুরে তাকালাম। ও আপনি? আমি ভাবলাম আম্মু। সরি। সরি কিসের জন্য? ওই দিন আপনার সাথে যা করেছি সেটার জন্য। আসলে আমি বুঝতে পারিনি আপনি এতটা মাইন্ড করবেন, যে বিয়ের আগেই চলে আসবেন। আজও প্রাণী মাইরি। ও নাকি বুঝতে পারিনি মাইন্ড করবো কিনা। ইটস ওকে। আর আমি তো ভুলে গেছি। ওসব বাদ দেন, ওসব কথা। তাহলে আমি আসছি থেকে আপনি আমার সাথে কথা বলেননি কেন? বিরক্ত করতে চাইনি তাই। ও আজ তো ভার্সিটি গেছিলেন, তো কেমন লাগলো আমাদের ভার্সিটি? এখন কিন্তু ওটা আমারও ভার্সিটি। ও হ্যাঁ, তো তো কেমন কাটলো আপনার প্রথম দিন? ভালোই। একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনি ভার্সিটি যান না কেন? যাই তো, রোজ একবার করে। সেটা তো আড্ডা দেওয়ার জন্য। মাঝে মাঝে ক্লাসও করি। আর আমরা তো আপনার মতো এতটা রেগুলার স্টুডেন্ট না। আমি আপনার ছোট, সো তুমি বললে বেশি ভালো হবে। বলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমিও তাহলে তুমি বলবা। আচ্ছা, একটা কথা বলি। বলো। আমরা তো এখন একসাথে থাকবো, সো ঝগড়া না করে আমরা বন্ধু হয়ে থাকতে পারি না? যারে বউ বানাতে চাই হেতি নাকি আমার বন্ধু হবে। আচ্ছা ঠিক আছে।